বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চারগাছা এনএবি ডিগ্রি কলেজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাস দীর্ঘদিন ধরে করে আসতেছি। সেই হিসাবে আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমার 4 নাম্বার লেকচার। তো শিক্ষার্থী, তোমরা বোর্ডের লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করো। অনলাইন পাঠশালা বা অনলাইন ক্লাস লেকচার নাম্বার 4, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অংশীদারি ব্যবসায়ের হিসাব। এটা দ্বিতীয় অধ্যায়, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তো অংশীদারি ব্যবসার হিসাব করতে গেলে, যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের, এই সম্পর্কে একটা ধারণা পাইতে হবে। অংশীদারি ব্যবসা বলতে আমরা যেটা বুঝি, 1932 সালের অংশীদারি আইন মোতাবেক 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে অংশীদারি কারবার বলে। অর্থাৎ চুক্তিটা হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। চুক্তির অনুপস্থিত অংশীদারি কারবার হয় না। চুক্তি আবার 2 প্রকার, লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। তো এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান করার পর, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পর যে হিসাবগুলো করতে হবে তা নিম্নরূপ। প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাব, অতঃপর অংশীদারদের মূলধন হিসাব। এটা স্থায়ী পদ্ধতিরও হতে পারে, পরিবর্তনশীল পদ্ধতিরও হতে পারে। স্থায়ী পদ্ধতিতে শুধু মূলধন বসে মূলধন হিসাবে, আর পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনের সাথে অন্যান্য দফাগুলো বসে। এরপর অংশীদারদের চলতি হিসাব করতে হয়। এটা শুধু স্থায়ী পদ্ধতিতেই হয়ে থাকে। এই চলতি হিসাবের মধ্যে মূলধন ছাড়া বাকি দফাগুলো বসে। তারপর মাঝে মধ্যে ঋণ হিসাব বা উত্তোলন হিসাব প্রশ্নে চাইতে পারে, এগুলো খতিয়ান। এই হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব পদ্ধতি। এখন শিক্ষার্থীবৃন্দ, আসো লাভ লোকসান আবন্টন হিসেবে কি কি দফাগুলো বসে আমরা একটা একটা করে বলে যাই। লাভ লোকসান আবন্টন হিসাবে 2টা দিক থাকে, একটা ডেবিট পাস, একটা ক্রেডিট পাস। ক্রেডিট পাসে প্রতিষ্ঠানের আয়গুলো বসে। তো প্রথমে ব্যবসা করে যে মুনাফাটা অর্জিত হয়, মুনাফা যেটা অর্জিত হবে সেটা বসবে। অতঃপর অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব শিরোনাম লিখে এই দফাগুলো বসে। উত্তোলনের সুদ 17/6 মাসের হয়, পণ্য উত্তোলন বসে, অগ্রিম খরচ বসে, বকেয়া আয় বসে। চলতি হিসাবের সুদ বসে, ডেবিট উদ্বৃত্তের সুদ হবে এটা। অন্যান্য আয় যদি থেকে থাকে সেটা বসবে, অন্যান্য যদি লাভ থাকে সেটা বসবে। আর বন্টনযোগ্য ক্ষতি হলো যোগ বিয়োগের পর। এই 2 পাশে যোগ বিয়োগের পরে এটা ক্ষতিও হতে পারে, মুনাফাও হতে পারে। এবার আসো শিক্ষার্থীরা, ডেবিট পাশে কি কি দফাগুলো বসে। মূলধন হিসাব বা চলতি হিসাব শিরোনাম লিখে, প্রশ্ন যদি মূলধন হিসাব বলে মূলধন হিসাব শিরোনাম দিতে হবে। চলতি হিসাব প্রশ্নে উল্লেখ থাকলে চলতি হিসাব শিরোনাম দিতে হবে। দেওয়ার পরে কি কি দফাগুলো বসে, মূলধনের সুদ, বেতন। বেতন যদি পূর্বে হিসাবভুক্ত হয় তাহলে বসবে না, সেই জন্য লিখছি পর লেখা থাকলে বসবে না। পর মানে ডেবিট করার পর লেখা থাকে অনেক সময়। ঋণের সুদ বা কর্জের সুদ বসে, অনাদায়ী দেনা বা অন্যান্য খরচ বসে বা ক্ষতি বসে। বকেয়া বেতন বসে, অগ্রিম আয় বসে, কমিশন বা দস্তরি, ইংরেজিতে বলে কমিশন, বাংলায় হলো দস্তরি, এটা বসে। সঞ্চিত তহবিলের স্থানান্তর, প্রতিষ্ঠানের টাকা কিছু কিছু ছেদ বা সঞ্চয় করা হয় অনেক সময় অংশীদারদের মধ্যে না দিয়ে, সেটা বসে। চলতি হিসাবের সুদ, ক্রেডিট উদ্বৃত্তের সুদ বসে। ডেবিট উদ্বৃত্তের সুদ বসে ক্রেডিট পাশে, আর ক্রেডিট উদ্বৃত্তের সুদ বসে ডেবিট পাশে। অতঃপর 2 পাশ যোগ বিয়োগ করে ক্রেডিট পাশ বড় হলে হবে মুনাফা, আর ডেবিট পাশ বড় হলে হবে ক্ষতি। এটা আবার অনুপাতে, মুনাফা হোক বা ক্ষতি হোক, অনুপাত অনুসারে ভাগ করে দিতে হবে। অনুপাত না থাকিলে সমান করে সব অংশীদাররা পাবে। চুক্তির অনুপস্থিতিতে সমান মুনাফা ভোগ করে সবাই। তো শিক্ষার্থীরা, এখন আসো জেনে রাখা কিছু
দফা লিখছি, জেনে রাখা মন্দ কি। উত্তোলনের সুদ সচরাচর 6 মাসের হিসাব করতে হবে। কিছু যদি উল্লেখ না থাকে প্রশ্নে, 6 মাসের উত্তোলনের সুদ হিসাব করবে। যদি প্রতি মাসে প্রথম তারিখে উত্তোলন বলা হয়, তাহলে সুদ নির্ণয়ের সূত্র হবে মাসিক উত্তোলন পূরণ সুদের পার্সেন্ট পূরণ 13 নিচে 2 পূরণ 100। যা নির্ণয় হলো সেটা বলবে। যদি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন বলা হয়, মাসের শেষে উত্তোলন যদি করে অংশীদারগণ, তাহলে সুদ নির্ণয় হবে মাসিক উত্তোলন পূরণ পার্সেন্ট পূরণ 11 নিচে 2 পূরণ 100। খেয়াল করো, প্রথম তারিখ হলো হয় 13 আর শেষ তারিখ হলো হয় 11। এখন আসলে যদি প্রতি মাসের মাঝামাঝিতে বা 15 তারিখে উত্তোলন বলা হয়, তাহলে সুদ নির্ণয় কিভাবে হবে? মাসিক উত্তোলন পূরণ পার্সেন্ট পূরণ 12 নিচে 2 পূরণ 100। অর্থাৎ প্রথম তারিখ হলে উপরে হয় 13, শেষ তারিখ হলে উপরে হয় 11, মাঝামাঝি হলে উপরে হয় 12। এভাবে সুদগুলো নির্ণয় করে বসবে ক্রেডিট পাশে, উত্তোলনের সুদ এই পাশে বসে। এরপর দেখো, কর্জের সুদ বা ঋণের সুদ যদি প্রশ্নের শতকরা হার উল্লেখ না থাকে, তাহলে 6% সুদ ধরতে হবে। এটা অংশীদারি আইনের বিধান। এই গেল লাভ লোকসান আবন্টন হিসেবে নিয়ম কানুন। এখন আসো, কোনো কোনো অঙ্কে দেখা যায় একবার হিসাব করার পর কোনো কোনো দফা বাদ পড়ে গেছে। লাভ ক্ষতি আবন্টন হিসাব করার পরে কোনো কোনো দফা বাদ পড়ে গেছে, বা তারা মূলধন হিসেবে একবার করে ফেলছে। তো ওইটা সংশোধন করতে গেলে পুনঃসমন্বিত অঙ্ক করতে হবে, মানে পুনরায় করতে হবে অঙ্কটা। পুনঃসমন্বিত অঙ্ক করতে হলে প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। সেটা সূত্র হলো, প্রশ্নের মূলধন লিখতে হবে। মনে করলাম এরা 3 জন অংশীদার ক, খ, গ, তাদের টাকাগুলো বসালাম। তার সাথে উত্তোলন যোগ হবে, লাভের অংশ মোতাবেক বাদ যাবে, আর বেতন যদি পূর্বে হিসাবভুক্ত হয় সেটাও বাদ যাবে। যোগ বিয়োগ করে যা হলো এটাকে বলে প্রারম্ভিক মূলধন, এটার উপরে সুদ কাটতে হবে। সেই সুদটা লাভ ক্ষতির সমন্বয় হিসাব বা আবন্টন হিসাব, যেটা বলে না কেন, ডেবিট পাশে বসে। এই জন্য লিখে দিয়েছি, অতঃপর পূর্বের নিয়মে লাভ লোকসান সমন্বয় হিসাব ও সমন্বিত মূলধন হিসাব করতে হবে। সচরাচর আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব করি। যদি পুনঃসমন্বিত অঙ্ক হয়, লাভ ক্ষতি আবন্টন হিসাবের স্তরে আমরা লিখবো লাভ লোকসান সমন্বয় হিসাব, মানে একবার করে ফেলছিলাম, এখন পুনরায় সমন্বয় করতেছে যাচ্ছি সেই জন্য, এবং মূলধন হিসাবের মধ্যে সমন্বিত শব্দটা ব্যবহার করতে হবে। এই হলো সূত্র বা প্রাথমিক ধারণা। এবার আসো শিক্ষার্থীরা একটা প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঢাকা বোর্ড 2019-এ অংশীদারি অঙ্ক যেটা বোর্ডে আসছিল সেটা প্রশ্নটা তুলেছি। এই প্রশ্নটা পড়বো, তারপর ওটার আনসার আমি নিজে হাতে করে দেব। প্রশ্নে উল্লেখ আছে তারা, ঝরা, হীরা, এরা 3 জন। একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 2-2-1 ভাগ করে, অর্থাৎ 5 টাকা লাভ হলে 2 টাকা পাবে তারা, বাকি 2 টাকা পাবে ঝরা, বাকি 1 টাকা পাবে হীরা। অর্থাৎ 5/2, 5/2, 5/1 অনুপাতে তারা মুনাফা ভাগ করে নেবে। 1 জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000, 50,000 ও 30,000 টাকা। তারা এইটুকু পুঁজি নিয়ে ব্যবসা আরম্ভ করলো। মূলধন ও উত্তোলনের সুদ 5% হারে ধরতে হবে। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে 3,000 টাকা করে বেতন হবে। তারা মানে একজনের নাম, এই ইনভার্টেড কমার মধ্যে লিখেছি, তারা মানে আমাদের অংশীদারের নাম। 3,000 টাকা করে বেতন পাবে মাসে, বছরে হলো 36,000, 12 দিয়ে গুণ হবে। উক্ত বছরে তারা ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000, 6,000, 3,000 টাকা। অর্থাৎ তারার হলো 9,000, ঝরার হলো 6,000, হীরার হলো 3,000। উপরের সমন্বয়গুলো সাধনের পূর্বে 31শে ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট লাভ 65,050 টাকা। এই হলো প্রশ্ন। করণীয়, অংশীদারের উত্তোলনের সুদ কাটতে নির্ণয় করতে বলছে 2 নম্বরে দিবে। অংশীদারদের লাভ লোকসানের আবন্টন হিসাব 4 নাম্বার, মূলধন হিসাব 4 নাম্বার, মোট 10 নাম্বার। এখন শিক্ষার্থীরা আমি একটা একটা করে দেই।
তারার উত্তোলনের সুদ, তারার উত্তোলন হলো উত্তোলনের পরিমাণ 9,000 টাকা। 9,000 পূরণ 5% বলেছে। 5% কাটার পরে আমরা বলেছিলাম উত্তোলনের সুদ সাধারণত 6 মাসে ধরতে হয়। ঝরার উত্তোলনের সুদ, ঝরার উত্তোলন হলো 6,000। 6 মাসের হীরা, হীরার উত্তোলন হলো 3,000 টাকা। এই উত্তোলনের সুদ নির্ণয় হয়ে গেল 2 নম্বরের কাজ। এখন আসলে প্রশ্ন আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসেবে উপরে তারিখ দিলে ভালো হয়। সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের প্রস্তুত বা সমাপ্ত বছরে। তো আবন্টন হিসেবে যে সূত্রটা আমরা দেখিয়েছিলাম, এই পাশে আয়গুলো বসে, প্রথমে নিট লাভ বসবে, লাভ লোকসান হিসাব দিয়ে লিখবো। নিট লাভ আমাদের হয়েছিল 65,050। এরপর উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন বসে। আমাদেরকে মূলধন হিসাব করতে বলছে, অতএব সেই জন্য আমরা শিরোনাম মূলধন হিসাব লিখবো। আর যদি এখানে উত্তোলন হিসাব করতে বলতো তাহলে আমরা এখানে উত্তোলন হিসাব বা চলতি হিসাব যেটা করতে বলতো সেটা লিখতাম। তারা জরা হীরা, তো উত্তোলন শুধু আমরা কত নির্ণয় করেছিলাম ওগুলো বসিয়ে দেব।
যোগ করলে 450 টাকা। এবার আসো ডেবিট পাশে যাবতীয় খরচ ক্ষতিগুলো বলবে। যেহেতু মূলধন হিসাব করব, শিরোনাম মূলধন হিসাব লিখলাম, আর মূলধন সুদ আমরা দেবো এখন। তাদের মূলধনের পরিমাণ হলো 60,000, 50,000, 30,000। 60,000-এর উপরে 5% হলে 1 বাদ দিয়ে অর্ধেক, 1 বাদ দিলে 6,000, অর্ধেক হলে 3,000। এভাবে মুখোমুখি বের করা যায়। এটা 1 বাদ দিলে হয় 5,000, অর্ধেক হলো 2,500। এটা হলো 1 বাদ দিলে 3,000, অর্ধেক হলে 1,500। যোগ করলে হলো 7,000 টাকা। এরপরে বেতন বলছিল মাসে মাসে, তার বেতন। তার মূলধন হিসাব বেতন লিখবো আমরা। বেতন মাসে বলছে 3,000, 12 মাসে 1 বছর, অতএব 3,000 গুণন 12 সমান 36,000 টাকা। এবার যোগ বিয়োগ করব। এবার পার্থক্য বের করব, মানে নিট লাভ হবে আর কি। $22,500 টাকা হলো বন্টনযোগ্য লাভ। তাদের মধ্যে ভাগ করে দিতে হবে। $22,500-কে 6 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। তো করলে 9,000, 9,000, এটা 5/2। এই 22,500-কে 5 দিয়ে আবার 2 দিয়ে গুণ 9,000, আবার 22,500-কে 5 দিয়ে আবার 2 দিয়ে গুণ 9,000, 22,500-কে 5 দিয়ে 1 দিয়ে গুণ। এত ওই যে অনুপাত দেওয়া আছে, অনুপাতে ভাগ করে দিলাম। তো আবন্টন হিসাব শেষ হয়ে গেল। এবার আমরা করব মূলধন হিসাব। মূলধন হিসাব আমরা 3 জনের করব। জায়গার সংকট, সেজন্য একটু চিকন করে ঘর করা হলো।
এবং প্রয়োজন আমি একটু প্রশ্নে লিখব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারা, ঝরা, হীরা। এদের টাকা লিখবো, তো টাকার চিহ্ন দিলাম, বাংলায় টি, ইংরেজিতে টি, বাংলায় ট। জাবেদা পৃষ্ঠা, তো মূলধন হিসাব করতে গেলে শিক্ষার্থীরা প্রথমে মূলধনটা বসাতে হবে। আর মূলধন অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স তা ক্রেডিট পাশে বসে তার দিতে হবে বছরের শুরুতে। জানুয়ারি তাদের মূলধন ছিল 60, 50, 30,000। একটু বাড়া করে লিখলাম, টাকাটা বসাতে কষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা খেয়াল রাখো, প্রশ্ন মূলধন ছিল বলছে, ছিল বললে আগে থেকে ছিল, তাই ব্যালেন্স বিডি লিখবো। আর যদি বলতো ব্যবসা আরম্ভ করলো, ব্যবসা শুরু করলো বা আরম্ভ করলো এখানে বলা থাকতো, তাইলে আমরা এখানে নগদান বা ব্যাংক হিসাব লিখলাম। এটা একটু খেয়াল রাখবে। আর ডেবিট পাশে উত্তোলন বসে, বাকি সবগুলো ডিসেম্বর 31-এর আইটেম। উত্তোলনের পরিমাণ ছিল 9,6,3,000। এরপর একটা সহজ নিয়ম আছে, খেয়াল রাখবা শিক্ষার্থীরা। ডেবিট পাশে লাভ ক্ষতি আবন্টনে ডেবিট গুলো চলে যাবে ক্রেডিট পাশে, আর ক্রেডিট গুলো চলে যাবে ডেবিট পাশে। আবার বলছি, ডেবিট পাশ গুলো চলে যাবে ক্রেডিট পাশে, আর ক্রেডিট পাশ গুলো চলে যাবে ডেবিট পাশে। আর প্রথমে উত্তোলনটা ডেবিট আর মূলধনটা ক্রেডিট, এই দুইটা বসানোর পরে এটা খেয়াল রাখবে, এরপরে অঙ্ক শেষ হয়ে যায়। তো আমরা তারিখ দিয়ে শুরু করি, ডিসেম্বর 31। লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ এটা একটা খতিয়ান। খতিয়ানের নিয়ম হলো, আমার বইতে তোমার নাম, তোমার বইতে আমার নাম, মূলধন হিসেবে আবন্টনের নাম, আবন্টনের মূলধনের নাম লিখতে হবে। তো এখানে কি কি আইটেম আছে? ডেবিট দিকে মূলধনের সুদ আছে, বেতন, আর বন্টন দিকে মুনাফা। মূলধনের সুদ আমাদের আগে নির্ণয় করা আছে, দেখো 3,000 আর 2,500। 3,000, 2,500, 1,500। শিক্ষার্থীরা খেয়াল করো, ডেবিট পাশে বেতন আছে 36,000, ডেবিট গুলো চলে যাবে ক্রেডিট দিকে। বেতনটা ওই যার বেতন তার ঘরে বসে, বেতন ছিল তারার ঘরে চলে যাবে 36,000। আর শিক্ষার্থীরা খেয়াল করো, বন্টন থেকে মুনাফা 9, 9, 4,500 টাকা।
এই পাশ হয়ে গেল। এবার আসো ডেবিট পাশে। ডেবিট পাশে আসবে আবন্টন হিসাবে ক্রেডিট পাশের আইটেমগুলো। ক্রেডিট পাশের আইটেম শুধুমাত্র উত্তোলনের সুদ আছে, নিট লাভে তো কারো নাম নাই, সেই জন্য যাবে না। এটা তো নামে নামে ঘর, তারা ঝরা হীরা, এখানে তো নিট লাভের মধ্যে কারো নাম নাই, যেগুলো নাম নাই সেগুলো যাবে না। তাহলে উত্তোলনের সুদ নাম আছে, সেজন্য যাবে। উত্তোলন সুদ আমরা নির্ণয় করে রাখছিলাম 225, 175। এবার দফা লেখার দফা লেখা শেষ হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগ করবো। আসো ক্রেডিট পাস যোগ করি। এক লক্ষ 8,000, 61,500, 36,000 যোগফল গুলো হলো। এই যোগফল গুলো এনে এই পাশে বসাতে হবে। এই যোগফল থেকে এগুলো মাইনাস করতে হবে। এটা মাইনাস করলে যেটা বের হবে সেটা ব্যালেন্স। $32,925। এরপর একটা হবে 33,350। 98,775। শিক্ষার্থীরা নিজেরা যোগ বিয়োগ করে নাও, আমি বই থেকে লিখে ফেললাম। এটার নাম ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারি ডাউন, আর বিডি মানে ব্রড ডাউন। ক্যারি ডাউন মানে এটা বহন করে নিয়ে যাবো আরেক জায়গায়। ডিসেম্বর 31। এর পরের দিন হবে ব্যালেন্স বিডি। পরের দিন তো নাই, তাই পরবর্তী সনে চলে যাবে। 18 সন ডিসেম্বর 31। এর পরের দিন হলো 19 সালের জানুয়ারি। জানুয়ারি ব্যালেন্স বিডি। বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনিত যে। এই সিডি গুলো হবে। সিডিগুলোকে বেড়ে লিখলাম। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবে, প্রতিটা করার পরে উত্তরটা আবার নিচে লিখে দিতে হবে। যেমন এখানে লিখতে হবে মূলধন হিসাবে যে তারা 98,775 টাকা, ঝরা 33,350 টাকা, হীরা 32,950 টাকা লিখে দিলে ভালো হয়। তেমনি ভাবে লাভ ক্ষতি আবন্টন হিসেবে রেজাল্টও অঙ্কের নিচে লিখে দিলে ভালো হয়। আবন্টন হিসেবে মুনাফা তারা 9,000, ঝরা 9,000, হীরা 4,500। তেমনিভাবে কত লিখে দিবে, এখানে উত্তর লিখে বা এর নিচে আবার লিখবে তারা সুদ 225 টাকা, ঝড়ার উত্তোলনের সুদ 150 টাকা, হীরার উত্তোলনের সুদ 75 টাকা। অনেক শিক্ষক এই উত্তরটা প্রত্যাশা করে, তাই দিলে একটু ভালো হয়, শিক্ষক খুশি থাকে। তোমরা খেয়াল রাখতে হবে 10 যাতে 10 পাওয়া যায় সেভাবে আনসারটা করতে হবে। আমি যেভাবে পাঠদান করেছি তোমাদের তো উপকার হবেই। ইভেন যে সমস্ত সিনিয়র শিক্ষার্থী আছে অথবা আরও সিনিয়র যারা আছে তাদেরও কোনো জায়গায় উপকার হতে পারে। একটু ফলো করলে বুঝতে পারবে, কারণ দীর্ঘদিন ধরে কলেজ চাকরি করে আসতেছি, তাই আশা করি সবার উপকারে আসবে।
তো আজকে আমরা অংশীদারি কারবারের হিসাব পদ্ধতি বুঝালাম। আর আজকের যে মূলধন হিসাবটা করলাম এটাকে বলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, কারণ মূলধন হিসাবের মধ্যে সব কিছু বসালাম। আর যদি স্থায়ী পদ্ধতি বলতো শুধু মূলধনটা বসালাম বলে এইটাই, আরগুলো দিতাম না। আর খেয়াল রাখো, যদি চলতি হিসাব চাওয়া হতো এখানে চলতি হিসাব লিখতাম, কিন্তু এই মূলধনটা বসাতাম না, এই মূলধনটা না দিয়ে বাকি সবগুলো দিতাম। তো তোমাদের নিশ্চয় কিছু না কিছু অবগত বা উপকার পাইছো এবং এটার উপর চর্চা রাখবে। আগামী ক্লাসের পরবর্তী অধ্যায়ে আমি নেব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রতিটা অধ্যায়ের উপরে আমি তোমাদের পাঠদান করার ইচ্ছা রাখি। যেহেতু 2 মাসের উপর কলেজ বন্ধ, সেই জন্য অনলাইনের ক্লাস করার নির্দেশ আছে সরকারের পক্ষ থেকে, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেই জন্য আমরা নিয়মিত ক্লাস করতেছি। তোমরা এই অঙ্কগুলো বারবার করার চেষ্টা করবে এবং সবাই নিজে সতর্কভাবে থাকবে। সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।